আমরা দুপুরবেলা যেমনটি শুনেছিলাম শাকিল যে তারেক রহমানের গুলশানের বাসভবন থেকে বের হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাওয়ার কথা ছিল। সেই সময়সূচির কোনো পরিবর্তন হয়েছে কিনা পরবর্তীতে সে সংক্রান্ত কোনো খবর যদি আপনি জেনে থাকেন, আমাকে যদি শুনতে পেয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে আমাদেরকে জানাবেন কোথায় যাচ্ছে তারেক রহমানকে বহনকারী এই গাড়ি। গুলশান থেকে তিনি এখন নয়াপল্টনের দিকে অগ্রসর হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি যাচ্ছেন। এখন মগবাজারে অতিক্রম করছে, মগবাজার ফ্লাইওভার দিয়ে তিনি নয়াপল্টনের দিকে অগ্রসর হচ্ছেন। সেই সঙ্গে তিনি খানিক আগে ৩টা নাগাদ তিনি মূলত তার গুলশানের বাসভবন থেকে তিনি বেরিয়েছেন। 17 বছর পর নয়াপল্টন যাচ্ছেন। সেই 17 বছর পর নয়াপল্টন যাওয়া কেন্দ্র করে এরই মধ্যে নয়াপল্টনে নেতাকর্মীরা ভিড় করেছেন। সেখানে উৎসবের আমেজ বিরাজ করছে স্বাভাবিকভাবেই, এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানানোর জন্য দলের কেন্দ্রীয় নেতারাও সেখানে হাজির আছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় মহিলা দলের যে অফিস ছিল সেই অফিস অনেকটা সংকুচিত করে সেখানে তারেক রহমানের জন্য আলাদা একটি অফিস কক্ষ তৈরি করা হয়েছে। আফ্রিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। আপনি জানেন হয়তো সেখানে বিএনপি চেয়ারপারসনের জন্য একটি কক্ষ রয়েছে, তার সেই মায়ের কক্ষের পাশেই ছেলের জন্য একটি কক্ষ তৈরি করা হয়েছে। তিনি আজকে সেখানে যাবেন, তিনি অফিস করবেন। গতকালও তিনি তার এই যে দাপ্তরিক কাজ সেটি সম্পূর্ণ করেছেন দলের গুলশান কার্যালয়ে। তিনি গতকাল দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত তিনি সেখানে অফিস করেছেন। সেখানে দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত যেমন নেওয়া হয়েছে, তেমনি ঢাকা 17 আসন, ঢাকা বগুড়া 6 আসনে তার যে নির্বাচনী পরিচালনা কমিটি, সেই কমিটি তিনি করেছেন। সেসব জায়গার যারা বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে, তাদের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন। আজ মূলত নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে তিনি যাচ্ছেন মূলত পরিদর্শনে, এবং সেখানে গিয়ে তিনি যেহেতু দীর্ঘদিন পর তিনি যাচ্ছেন, ফলে সেখানে তার খুব একটা সাংগঠনিক কাজ নেই, শুধুমাত্র নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য, চাঙ্গা করার জন্য তিনি যাচ্ছেন। এবং রাতে তিনি এক দফা তার মায়া বেগম খালেদা জিয়া, যিনি এবারকার হাসপাতালে চিকিৎসাধীন আইসিইউতে, এবং সেখানে তিনি রাতে যেতে পারেন। যদিও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এখন হাসপাতালে অবস্থান করছেন। তো এখন গাড়িবহর মূলত মিন্টো রোড পার হচ্ছে, যানজট, যার কারণে গাড়ির বহর খানিকটা ধীর গতিতে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকের এই গুলশান নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের আগমন দলের এখানকার যারা বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে কয়েকটি আসন রয়েছে, ঢাকা 4, ঢাকা 5, ঢাকা 6, 7, 8, 9 এবং 10, এই আসনগুলো যারা ধানের শেষের মনোনীত প্রার্থী, তাদের সঙ্গে তিনি একটু বসবেন। সেখানে নির্বাচনী যে কলা কৌশল, নির্বাচনী বিএনপির যে কৌশল, সেই কৌশল সম্পর্কে তাদেরকে আরেক দফা তিনি সচেতন করবেন। সেই সঙ্গে জানেন যে আজকে যেহেতু মনোনয়ন দাখিলের শেষ দিন, সবাই নিঃসন্দেহে সেই মনোনয়ন দাখিলও করেছেন এর মধ্যে অনেকেই। সেই এরপর দলের কর্মকাণ্ড কী হবে, নির্বাচনী কৌশল কী হবে, নির্বাচন পরিচালনা কমিটি থাকে সেগুলো করা থেকে শুরু করে সাংগঠনিক যে কাজকর্ম, সেই দিক নির্দেশনা তিনি দিতে পারেন বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে মূলত তার আজকের এই সফরটি শুধুমাত্র নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সঙ্গে তার অনেক স্মৃতি। সেই বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 6 সালে, তিনি তখন নিয়মিতই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আসতেন যেতেন। সেই দল বিএনপি সরকার যখন ক্ষমতাচ্যুত হয় বা যারা ক্ষমতা ছেড়ে দেন 111 সরকার পর থেকে কিন্তু আর তিনি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যাননি। ফলে দীর্ঘ সময় দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি যেতে পারেননি বা যাননি, এবং সেই কারণেই তার এই সফরটা অনেক বেশি আবেগতাড়িত। এবং সেই সঙ্গে নেতাকর্মীদের কাছেও দীর্ঘদিন পর তিনি কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন, সেখানেও ছোটোখাটো একটি সংবর্ধনার মতো অবস্থা তৈরি করা হয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে একেবারেই এই শব্দ ব্যবহার করা হচ্ছে না, বলা হচ্ছে তাকে স্বাগত জানানোর জন্য নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে সেখানে জড়ো হচ্ছেন। এবং সেই খানিক বাদে হয়তো আপনাদের সেই ছবিও দেখাবো বৃষ্টি, তাকে কীভাবে স্বাগত জানান। এখন পর্যন্ত আমরা যদ্দূর জানি যে ঢাকার এই কয়েকটি আসন 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দক্ষিণ বাংলা বিএনপির যে অঙ্গ এবং সহযোগী সংগঠন রয়েছে, তাদের নেতাকর্মীরাই মূলত আজকের এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে হাজির হচ্ছেন। আমাদের সহকর্মীরা চেষ্টা করছেন আমরা দেখতে। তার এই আজকের গাড়ি বহরে আসলে খুব একটা ভোগান্তি হয়নি, কারণ তিনি কোন নেতাকর্মীরা তাকে স্বাগত জানাননি, কোথাও দাঁড়াননি। সবাইকে নয়াপল্টনেই থামতে যেতে বলা হয়েছে, রাস্তাঘাটে কেউ যেন না দাঁড়ায় সেই রকম কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু আজকে অফিস দিন, অফিসের সময়, কারণ যদি নেতাকর্মীদের যখনই ভিড় হয় রাস্তায়, তখনই কিন্তু যানজটে পড়তে হয় বা ধীর গতিতে চলে। আজকে সেটি করা হয়নি, একেবারেই সব মানুষের সঙ্গে একসাথেই তিনি নয়াপল্টনের দিকে অগ্রসর হচ্ছেন।
কোথাও যেন তার এই সফরকে কেন্দ্র করে বা কোনো কোথাও যেন ভোগান্তি না হয় সে বিষয়ে তার দলের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। অর্থাৎ শুধুমাত্র তার গাড়িবহর যেন দ্রুততার সঙ্গে যেতে পারে আর সেই ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ সিগন্যালগুলো খানিকটা ছেড়ে দেওয়া হয়েছে খানিকটা সময়ের জন্য। এর বাইরে আসলে কোনো ধরনের যেন এই সফর ঘিরে কোনো ধরনের ভোগান্তি না হয় সেটি নিশ্চিত করা হয়েছে। কাকরাইল মোড়ের কাছাকাছি আমরা এখন তার গাড়িবহরের ঠিক পেছনেই আমরা অবস্থান করছি। ফলে আমরা চেষ্টা করছি হয়তো সামনের দিকে আমাদের আরেক সহকর্মী রয়েছেন সামনে, সেই ছবি তো দেখাবেন আপনাদেরকে। আমরা এখন কাকরাইল মোড় পাচ্ছি এবং কাকরাইল মোড় পরে নয়াপল্টন এবং সেখানে বিএনপি নেতাকর্মীদের বড় ধরনের একটি জটলা রয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে নয়াপল্টনে যাওয়ার পর এরপর তিনি কিন্তু ঢাকার বাইরে সফর করার একটা সূচি এরই মধ্যে তৈরি করা হয়েছে। আর যদিও এটি এখন হয়নি, আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি বৃহস্পতিবার তিনি সিলেটের উদ্দেশ্যে যেতে পারেন। সিলেটের হযরত শাহজালাল হযরত শাহপরানের মাজার তিনি জিয়ারত করতে পারেন। এছাড়া তার শ্বশুরবাড়িও সিলেটে, সেখানেও তার যাওয়ার এক ধরনের সম্ভাবনার কথা জানা যাচ্ছে। এরপর তিনি রংপুরে যাবেন, জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। নিজের জন্মস্থান বগুড়ায় যাবেন, সেখানেও তিনি দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারেন। যদিও আচরণবিধি যেন লঙ্ঘন না হয় সে কারণে শুধুমাত্র তিনি এই সফরগুলোতে জিয়ারত করবেন। কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত হবেন না। নির্বাচন কমিশন আচরণবিধি যেন লঙ্ঘন না হয় সে বিষয়ে দলের পক্ষ থেকে একেবারেই সতর্ক করা হয়েছে সকল প্রার্থীদেরকে, কর্মীদের, সমর্থকদের, যাতে তার এই সফর ঘিরে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা না ঘটে। এছাড়া যিনি প্রথম জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন শহীদ ওয়াসিম, তার কবর জিয়ারত করার সম্ভাবনার কথা আমরা জানতে পেরেছি। আগামী নির্বাচনী প্রচারণা 22 তারিখের পর শুরু হবে জানুয়ারির। এর আগে মূলত জুলাই অভ্যুত্থানে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত করার তার এক ধরনের সময়সূচি বা ঠিক করা হয়েছে। এর বাইরে তার দলের যে ইশতেহার, দলের যে কর্মপন্থা, এছাড়া বিভিন্ন জায়গায় বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসাবে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করছেন বা মনোনয়ন উত্তোলন করছেন, তাদেরকে সেখান থেকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া কিংবা যারা সরাবেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া, এসব বিষয় নিয়ে মূলত তিনি বাকি কয়েকটা দিন বেশ ব্যস্ত সময় কাটাবেন। এরই মধ্যে নেতাকর্মীদের আমরা উপস্থিত দেখতে পাচ্ছি, তারা বা গাড়িবহরকে স্বাগত জানাচ্ছেন। যদিও এখনও গাড়িবহর নাইটেঙ্গেল মোড় পার হয়নি, পার হবে খানিক বাদেই। দলীয় নেতাকর্মীরা অনেকেই একটু গেছিলেন, তারা এখন আমরা দেখতে পাচ্ছি নয়াপল্টনে পৌঁছে গেছেন এবং খুব সম্ভবত এই কেন্দ্রীয় কার্যালয়ের কাছাকাছি রয়েছে তারেক রহমানকে বহনকারী এই গাড়িবহরটি। দীর্ঘ 1.5 যুগ পর আসলে নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়ে সেখানে যাচ্ছেন তারেক রহমান। এই কার্যালয়ের সামনে আমাদের সহকর্মী সবুজ অপেক্ষা করছেন আমাদের জন্য এবং আমরা সেখানের যেই অবস্থা দেখছি শতাধিক নেতাকর্মী ইতিমধ্যেই সেখানে জড়ো হয়েছেন। সবুজ, যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম, দীর্ঘ 1.5 যুগের বেশি সময় পর তারেক রহমান যাচ্ছেন বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ে এবং খুব স্বাভাবিকভাবেই বিএনপির সিনিয়র নেতারা তো কার্যালয়ে ইতিমধ্যে প্রবেশ করেছেন। যেমনটি জানি, কার্যালয়ের সামনে আপনি নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? যেমনটি শুনতে পেরেছি, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী ইতিমধ্যে জড়ো হয়েছে। আমরা টেলিভিশন স্ক্রিনে দেখতেও পাচ্ছি সেই ভিড়। দীর্ঘ দিন পর তিনি দেশে ফিরেছেন, প্রায় 18 বছর পর দেশে ফিরেছেন এবং 18 বছর পর দেশের ফেরার পর যেটি হয়েছে, প্রথম দিনেই তিনি অর্থাৎ দেশে ফেরার পর দিনেই তিনি তার বাবার যে কবর জিয়ারত সেটি করেছেন এবং এরপরে গতকালকে তিনি গুলশানের যে কার্যালয়টি রয়েছে সেই গুলশানের কার্যালয়ে গিয়েছিলেন এবং আজকে নয়াপল্টনে দলীয় যে কার্যালয়টি রয়েছে সেই দলীয় কার্যালয়ে আসার কথা রয়েছে এবং আমরা যেটুকু জানতে পেরেছি এর মধ্যেই তার যে গাড়িবহরটি সেটি গুলশান থেকে রওনা হয়েছে এবং তেজগাঁও 7 রাস্তার মোড় রয়েছে সেটি পার হয়েছে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি খুব অল্প সময়ের মধ্যে তার যে গাড়িবহরটি বা তিনি এই যে নয়াপল্টনের যে কার্যালয়টি রয়েছে নয়াপল্টনের কার্যালয়ে এসে পৌঁছাবেন এবং
স্বাভাবিকভাবেই যেহেতু দীর্ঘদিন পর তিনি এই কার্যালয়ে অর্থাৎ বিএনপির যে দলীয় কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে আসবেন, স্বাভাবিকভাবেই এখানে যে নেতাকর্মীরা তৃণমূলের যে নেতাকর্মীরা বা এখানে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের যে নেতারা তারা এখানে উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। নেতা আসবেন এবং দীর্ঘদিন পর তার যে কার্যালয়টি আছে সেই কার্যালয়ে তিনি অফিস করবেন এবং নয়াপল্টনের যেই কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টি বিগত 17 বছরের আসলে বিএনপির যে আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু ছিল এই নয়াপল্টনের কার্যালয়টি। সেই কার্যালয়টি বিভিন্ন গত 17 বছরে বা গত 18 বছরে বা আওয়ামী লীগের শাসনামলের যে সময়টা ছিল সেই শাসনামলটাই মূলত নেতাকর্মীরা কীভাবে এই দলীয় কার্যালয়টি আঁকড়ে ধরেছিল এবং এখান থেকেই যে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রাম কিভাবে পরিচালিত হয়েছে সেটি অনেকেই জানেন, সেটি বলার অপেক্ষা রাখে না। এবং সেই নয়াপল্টনের যে কার্যালয়টি এই কার্যালয়টি নেতাকর্মীদের জন্য একটি আবেগের জায়গা। সেই কার্যালয়টিতে মূলত বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান তারেক রহমান তার জন্য একটি আলাদা করে অর্থাৎ এখানে তো যেই কার্যালয়টি রয়েছিল তার বসার জন্য মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বসার জন্য আলাদা একটি রুম করা হয়েছে, নিশ্চয়ই আপনি দেখতেও পাচ্ছেন। অর্থাৎ দোতলায় যে বারান্দাটি রয়েছে সেই বারান্দার সঙ্গে আমরা তার যে রুমটি করা হয়েছে তার জন্য যে রুমটি করা হয়েছে সেই রুমটিতে এই মুহূর্তে পর্দা দেওয়া হয়েছে। এই রুমটিতেই বলা যায় যে তিনি অফিস করবেন, অর্থাৎ নয়াপল্টনের কার্যালয়ে আসলে তিনি এই রুমটিতে বসে অফিস করবেন। মূলত এইখানে আসবেন, এসে পুরো যে ভবনটি রয়েছে বা নয়াপল্টনের কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টি তিনি পরিদর্শন করবেন। এখানে জিয়া স্মৃতি পাঠাগার সহ অন্যান্য যেই পুরো কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়গুলো পরিদর্শন করবেন এবং এখানকার বর্তমান যে অবস্থা সেই অবস্থা ঘুরে দেখবেন। এবং এই যে কার্যালয়টি যেটি বললাম একটা সময় আওয়ামী লীগের শাসন আমলে যেই সময় দমন নিপীড়নের মধ্যে ছিল এই দলটি, সেই সময় এই কার্যালয়টিতে যারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে দাঁড়াতে পর্যন্ত পারত না। সেই কার্যালয়টিতে এখন মূলত নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে 5 আগস্টের যে পট পরিবর্তন সেই পট পরিবর্তনের পর। এবং সেই জায়গা থেকে অর্থাৎ 5 আগস্টের যে পট পরিবর্তন তারপরে আরও দীর্ঘ 15 মাসেরও বেশি সময় অতিবাহিত হয়েছে এবং এরপরে বিএনপি নেতাকর্মীদের জন্য গত 25 তারিখে নতুন করে আরেক ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ 2008 সালে তারেক রহমান যখন চিকিৎসার জন্য এক ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এক ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের সময় ওই সময় 1/11-এর যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল বা চিকিৎসার জন্য দেশ ছাড়তে হয়েছিল। সেই প্রায় 18 বছর সেইটা তার অতিবাহিত হয়েছে এবং তারপরে তিনি দেশে ফিরে এখন 5 আগস্টের যে পট পরিবর্তন তারপরে গত 25 ডিসেম্বর তিনি দেশে ফিরেছেন এবং সেটিও একটি বিএনপি নেতাকর্মীদের কাছে এক ধরনের পরিবর্তন। এবং সেই পরিবর্তনের মধ্যে নেতাকর্মীদের মধ্যে যে উজ্জীবনী শক্তি সেই উজ্জীবনী শক্তি তিনি যেদিন এয়ারপোর্টে পা রাখেন, তিনি যেদিন বিমানবন্দর থেকে বের হয়ে আসেন, তিনি যখন মাটি স্পর্শ করলেন, দেশের মাটি স্পর্শ করলেন, তখন দেখেছি পুরো সড়ক জুড়ে অর্থাৎ তিনি এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে 300 ফিটে অর্থাৎ জুলাই 36-এর যে এক্সপ্রেসওয়ে যেখানে তাকে মূলত সংবর্ধনা দেওয়া হয়েছিল সেই সংবর্ধনা পর্যন্ত মানুষের লাখো মানুষের যে জমায়েত, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে দেশের আনাচে কানাচে থেকে মানুষজন নেতাকর্মীরা মূলত তার কর্মী সমর্থকরা যেভাবে এসেছে তাকে এক নজর দেখার জন্য, তারেক রহমান নেতাকে দলের নেতাকে দেখার জন্য। এবং এই সামনে কিন্তু নির্বাচন, এই 15 বছরেও কিন্তু বিএনপির জন্য সুসময়ে এসেছে, কিন্তু তারপরেও নানা ধরনের এক ধরনের রাজনৈতিক একটি বিধি
রাজনৈতিক একটি প্রেক্ষাপটের মধ্যে দিয়ে যাচ্ছিল, কারণ তাদের যে মূল নেত্রী অর্থাৎ BNP তাদের মূল চেয়ারপারসন নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলছিলেন এবং এরপরেই তো আসলে যেহেতু তিনি অসুস্থ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুরোটা দেখভাল করছেন। ইতিমধ্যে তিনি পৌঁছেও গেছেন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে, দেখতে পাচ্ছিলাম। ধন্যবাদ সহকর্মীদের।